তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 8-এর যে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে? মহল কথাটির অর্থ। মহল কথাটির অর্থ কিন্তু তোমার বোঝানো হয় যে কি কয়েকটি কি গ্রামের সমষ্টি, তাই তো? এবার তাহলে কয়েকটি গ্রামের সমষ্টি, তাহলে অপশান নম্বর সিটা হবে। এবার বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি প্রকট করেন বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস সিকি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল। এবার এই দেখো অপশান সি, 1857 সালে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে, দেখো বিভিন্ন বিদ্রোহ বলে কিন্তু এটা অভিহিত করেছেন। তাই এই বিদ্রোহকে কার্ল মার্কস, তারপরে জন সিলি, এরা কিন্তু এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। বিনায়ক দামোদর সাভারকর যেমন তোমার এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন, সেই রকমই তোমার বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র কী ছিল বলো তো? মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। কোন পত্রিকা? যুগান্তর। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এটা জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে। শূন্যস্থান পূরণ। রায়ত শব্দের অর্থ কী? রায়ত শব্দের অর্থ কৃষক। ঠিক আছে। মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপালা বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারতের মালাবার উপকূলে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এবার ঠিক না ভুল? জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটা ঠিক না ভুল? এটা কিন্তু ঠিক হবে। এবার বেমানান শব্দ বলছে, দেখো কি বলেছে? ঢাকা, সুরাট, বোম্বাই আর পুনা। এবার দেখো ঢাকা, সুরাট, বোম্বাই আর পুনা, এবার কোনটা তোমার বেমানান? দেখো সব জায়গাতেই কিন্তু কংগ্রেসের অধিবেশন বসেছে। সুরাটে অধিবেশন বসেছে, পুনায় অধিবেশন, বোম্বাইতে অধিবেশন বসেছে, একমাত্র ঢাকায় অধিবেশন বসেনি। তাহলে কিন্তু আমাদের বেমানান শব্দটা কি? ঢাকা হচ্ছে। ঠিক আছে। এবার দুয়ের প্রশ্নগুলো আছে, চলো আমরা দুয়ের কোশ্চেনগুলো পিডিএফ থেকে দেখি। বাগিচা শিল্প বলতে কী বোঝো? বাগিচা শিল্প মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি, বাগিচা প্রভৃতি উৎপাদনেই কিন্তু ইউরোপীয়দের প্রবল উৎসাহ ছিল। এবার এই বাগিচা শিল্পে অর্থনীতির ব্যাপক কিন্তু উন্নতি দেখা দেয়নি। পণ্ডিত রমাবাই আমরা জানি যে স্মরণীয়। কেন স্মরণীয়? রমাবাই দেখো একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। ভারতের শাস্ত্রের তিনি যথেষ্টই জ্ঞান ছিল। এবার তিনি কিন্তু একজন শূদ্রকে, সাধারণ মানুষকে বিয়ে, শূদ্র সম্প্রদায়ের মানুষকে বিয়ে করেছিল। বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে চলে যায়, ডাক্তারি পড়ায়। এবার ডাক্তারি পড়তে চলে যায় এবং বিধবাদের জন্য তিনি আশ্রম প্রতিষ্ঠা করে এবং নারী কল্যাণের জন্য অনেক রকম কাজ করেছিলেন। সেই কারণেই কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, নরমপন্থী কাকে বলা হয়? দেখো নরমপন্থী আমরা তাদেরকে বলবো যারা ভারতে সেই সমস্ত নেতা যারা কী করতো? অনুনয় আর বিনয়ের মধ্যে দিয়ে বা আবেদন নিবেদনের মধ্যে দিয়ে তোমার হলো ব্রিটিশ সরকারের কাছ থেকে অধিকার আদায় করার প্রচেষ্টা করত। সেই সকল মানুষকেই আমরা কি নরমপন্থী হিসাবে চিনি, তাই তো? এবার নেতৃত্ব। এই নরমপন্থী নেতাদের মধ্যে অন্যতম নেতৃবর্গ হলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। আর নরমপন্থী বার্ষিক অধিবেশন ছিল একটা 3 দিনের জন্য এই অধিবেশনটা বসতো, কিন্তু এই অধিবেশনের কিন্তু কাজগুলো তারা কিন্তু সঠিকভাবে পালন করতো না। কেন করতো না? কারণ তারা কিন্তু সবাই নিজের ব্যবসায় কিন্তু জড়িয়ে যেত। এবার সেই কারণে এদেরকে 3 দিনে এই তোমার অধিবেশনকে 3 দিনের তামাশাও বলা হতো। সমালোচনা সত্ত্বেও কিন্তু নরমপন্থীদের প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ভাবধারা বা ধারণা কিন্তু প্রতিষ্ঠা লাভ করে, ব্যাপকতা লাভ করেছিল। চিরস্থায়ী বন্দোবস্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমালোচনা লেখো। দেখো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশের কৃষক নামক প্রবন্ধ থেকে এই দ্বিতীয় আর চতুর্থ পরিচ্ছদে 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের কুপ্রভাব, বিশেষত কৃষক সমাজে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে কৃষক সমাজের শত্রু ব্রিটিশ ও জমিদাররা কৃষকদের চরম অত্যাচার করত এবং তোমার কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্ত এক প্রকার কলঙ্ক ছিল। তিনি আলোচ্য প্রসঙ্গে তিনি দেখিয়েছেন যে লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থা সূচনা করলেও জমিদারদের দ্বারা কৃষকদের এই অত্যাচার বন্ধের কথা কিন্তু তিনি ভাবেননি। আলোচ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও দেখিয়েছেন যে প্রজাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যেই কর্নওয়ালিস বিভিন্ন নিয়ম প্রবর্তনের কথা বললেও কার্যক্ষেত্রে তা কিন্তু বাস্তবায়িত হয়নি এবং ফলে জমিদাররা কৃষক প্রজাদের পুরুষানুক্রমে শোষণ করতে থাকে। তোমার স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল? নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। দেখো মেয়েরা যাতে শিক্ষার আলোতে আসতে পারে সেই কারণে বেথুন সাহেবের উদ্যোগে যৌথ উদ্যোগ নিয়েছিলেন। কলকাতার মেয়েদের জন্য তিনি বেথুন স্কুল স্থাপনা করেছিল এবং তিনি নিজেই এর খরচ বহন করত। তার উদ্যোগেই মেয়েদের গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। বিদ্যালয়গুলিতে যখন 1300 ছাত্রী এই বিদ্যালয়গুলিতে মোট 1300 ছাত্রী কিন্তু লেখাপড়া করত। গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয়গুলি প্রতিষ্ঠা করেন তিনি এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠন করতে কিন্তু তিনি
উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিল। আচ্ছা, স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী শিল্পের বিকাশ কীভাবে হয়েছিল? দেখো, স্বদেশী আন্দোলনের সময় বয়কট আন্দোলনের পরিপূরক। এবার বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশী দ্রব্য প্রচার ও তার ব্যবহার এর ফলে স্বদেশী আন্দোলন পরিপূর্ণতা লাভ করে এবং স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যই ছিল দেশবাসীর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেশেই উৎপাদন করা। স্বদেশী শিল্প, স্বদেশীর অনুপ্রেরণায় তোমার অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল। এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল বস্ত্র, ঔষধ, তোমার লৌহ ইস্পাত, দেশলাই, চিনি, কাগজ, কালি প্রভৃতি শিল্প কারখানা। এবং 1906 সালে বঙ্গলক্ষ্মী কটন মিলস চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি উৎপাদনের জন্য দেশীয় কারখানা চালু হয় এবং স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলনেরই পরিপূরক ছিল। বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশে দ্রব্য উৎপাদন, প্রচার ও তার ব্যবহার করার ফলে স্বদেশী আন্দোলন পরিপূর্ণতা লাভ করে। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশবাসীর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেশেই উৎপাদন করা। স্বদেশী দ্রব্য ও স্বদেশী অনুপ্রেরণায় দেশে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল। এই সময় প্রতিষ্ঠিত হয়েছিল বস্ত্র, ওষুধ, লৌহ ইস্পাত, দেশলাই, কাগজ, কালি শিল্প কারখানা। এবং 1906 সালে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয়। চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতির জন্য এই কারখানা স্থাপিত হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগেও বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত হয়েছিল। নীলরতন সরকার NRS হসপিটাল প্রতিষ্ঠা করেছিল। সাবান কারখানা স্থাপনা করেছিল। জামশেদজি টাটা তোমার লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করে। এবার দেখো, ঔপনিবেশিক শাসনে ভারতের তোমার দারিদ্র্যের কারণ কী ছিল? তোমরা দারিদ্র্যের কারণগুলো আলোচনা করবে সবার ফার্স্টে ভূমিকা দিয়ে, তারপরে দারিদ্র্যের কারণ, ভূমি রাজস্ব ব্যবস্থা, তারপরে তোমার অবশিল্পায়ন, তারপরে সরকারি রাজস্ব নীতি, তারপরে তোমার এগুলো দিয়ে তারপরে কিন্তু উপসংহার দিয়ে জিনিসটাকে শেষ করে দাও। নেক্সট উত্তর কী আছে? যে ভারত সভা দেখো, ভারত সভার ভূমিকা দেবে 1876 সালে 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। আর তোমার তিনি কী ছিলেন? এই ভারত সভার প্রাণপুরুষ ছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই ভারত সভার উদ্দেশ্য কী ছিল? ভারত সভা লিখলা। এবার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শক্তিশালী জনমত গঠন করা, ভারতীয়দের মধ্যে গণ চেতনার বিকাশ ঘটানো, তারপরে তোমার হলো এই বিভিন্ন আন্দোলনে সামিল করা, তারপরে মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা, ICS পরীক্ষার বয়স, তারপরে তোমার বয়স সংক্রান্ত আন্দোলন এবার তোমার 21 বছর থেকে কমিয়ে 19 বছর করার প্রতিবাদ করা হয়েছিল এই আন্দোলনের ফলে। তারপরে দেশীয় ভাষা ও সংবাদপত্র আইন 1878 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন পেশ হয়েছিল, ঠিক আছে। এবং তবে এই আইন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তোমার 1883 সালে। ইলবার্ট বিল ও বৈষম্য দূর করে ভারতের ইউরোপীয়দের বিচারকদের সর্বক্ষমতা দান করার জন্য বড়লাট আইন সচিব ইলবার্ট আইনের খসড়া বা বিল প্রস্তুত করে। এটি ইলবার্ট বিল নামে পরিচিত এবং এই ইলবার্টের প্রবল প্রতিবাদে ভারত সভা এই বিলটি সমর্থন করে। উপসংহার তারপরে দিয়ে জিনিসটা শেষ করে দেওয়া। এবার পরে লাস্ট প্রশ্ন কি বলেছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক উপজাতি বিদ্রোহের কারণগুলো কী ছিল? তোমার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠায় 100 বছর ধরেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদার মহাজনদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে অনেক বিদ্রোহই কিন্তু কৃষকরা করেছিল। আর এই বিদ্রোহগুলো কেন করেছিল? দেখো, রাজস্ব নীতি, তারপরে শোষণ, বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্যবাধকতা, দেশীয় শিল্পের অবক্ষয়, ঐতিহ্যের লোভ। তারপরে তোমরা উপসংহার করে জিনিসটাকে শেষ করে দেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি করে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।